নমস্কার স্যার, আমাদের কড়া খবরে আপনাকে জানাই স্বাগত। আমরা দেখলাম যে বাজেট পেশ হলো রাজ্যে, সেখানে এই যে মাদ্রাসার জন্য যে বরাদ্দ অর্থ তার থেকে 61% কিন্তু কমিয়ে দেওয়া হলো। মানে কিভাবে দেখছেন এটাকে? দেখুন, এটা মাননীয় শুভেন্দুবাবু ঠিকই করেছেন, কারণ এর আগে মুখ্যমন্ত্রী ইচ্ছা করে 5,712 কোটি টাকা রেখে দিয়েছিল। তার ভিতরে খরচ 100 কোটি হয়েছিল কি সন্দেহ আছে, 1,000 কোটি তো দূরের কথা। এবং সেই টাকাগুলো বিভিন্নভাবে এখান থেকে তুলে নিয়ে নানা কাজে ব্যবহার করা হয়েছে। সেটা এই মুসলমানরা, অনেক পিছিয়ে পড়া মুসলমানদের কাছে সে খবর নেই, এবং তারা মনে করেছিল মুসলমানদের জন্য অনেক কিছু দিচ্ছে। হিন্দু ভাই বোরা তারা মনে করেছিল মুসলমানদের এত কিছু দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি এই শুভেন্দুবাবু যেটা দিয়েছে, যেটা বাজেটে দিয়েছে, সেইটা কিন্তু উপযুক্ত। এইটা যদি খরচা হয় তাহলে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হবে। কিন্তু আগের সরকার কোনো কিছু ব্যয় করতো না, সামান্য দেখানো করে ব্যয় করতো। সুতরাং শুভেন্দুবাবু সরকার যেটা দিয়েছে সেটা যদি সঠিকভাবে ব্যয় তো হবেই, কারণ প্রত্যেকটার ক্যাগ রিপোর্ট জমা দেবেন বলেছেন। যদি সঠিকভাবে হলে তাহলে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসার উন্নয়ন হবে, এটা একেবারে নিশ্চিত। যারা ভাবছে যে বিজেপি সরকার এসে মনে হয় কম দিয়েছে, তারা আদৌ কিছু ভিতরের খবর কিছু জানে না। কারণ একটা বলছি, গত বছর ঠিক না 6-7-9 মাস আগে এই আনএডেড মাদ্রাসা থেকে তারা আমার কাছে এসেছিল যে একটু যেতে হবে ওখানে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের কাছে। কি আমি গেলাম, সে স্বীকার করলো যে প্রায় 50 কোটি টাকার মতো এদের আনএডেড মাদ্রাসার মাইনে দেওয়ার জন্য এসেছিল, কিন্তু সেটা কোন পলিটিক্যাল লিডার কে যে খেয়ে নিল নিজেই বুঝতে পারলাম না। এইভাবেই সেই মাদ্রাসা উন্নয়নের নামে 5,712 কোটি টাকা বিভিন্ন জন বিভিন্নভাবে খেয়েই বলেছে এটা সংখ্যালঘু উন্নয়নে আমরা ব্যয় করেছি। সুতরাং দেখা যাক এই সরকার যেটা দিয়েছে সেইটায় সংখ্যালঘুদের পুরো যদি ব্যবহার হয় ওই টাকায়, তাহলে সংখ্যালঘুদের উন্নতি হবে। কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু বারবার একটা প্রশ্ন উঠছে যে আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু এই মাদ্রাসাতে বরাদ্দ অর্থ পরিমাণ বেশি দিতেন এবং সেক্ষেত্রে মুসলমানদের উন্নয়নে উনি সাথ দিতেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি সরকার যেহেতু হিন্দুদের আর কি, সেহেতু মুসলমানদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে। এক্ষেত্রে আপনি কি বলবেন তাদের? দেখুন, এটা এই যে 1-1.5 মাস তো হয়ে গেল, কোন মুসলমানকে এখানে তাড়া করেছে বলুন তো? কোন মসজিদে বলে যে তোমার আজান দিতে দেবো না? কোথায় বলেছি যে তোমরা মসজিদে নামাজ পড়তে পারবে না, মসজিদের বাইরে পড়তে পারবে না, সেটাই বলে দিচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত বলুন তো মুসলিমদের উপরে কি করেছে? এই যে এরা মানে ইচ্ছা করে এই জিনিসগুলো বলছে, যে এখনো পর্যন্ত বলে এতদিন হলো এখনো কোন মুসলমান যারা দাড়ি টুপি আছে তাদের বাইরে জয় শ্রীরাম বলিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির সময় 3 জায়গায় তাদেরকে জয় শ্রীরাম না বলার জন্য মেরে প্রায় মরে গেছিল। যে আসানসোলে এক বৃদ্ধ চাচার তার গরু নিয়ে যাচ্ছিল বলে তার উপরে অত্যাচার করলো, সেটা মমতা ব্যানার্জির সময় হয়েছে। কিন্তু এখন এই সরকারের সময় কোনো কিছু হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যে মিড ডে মিলের যে দায়ভার সেটা কিন্তু ইসকনকে দেওয়া হয়েছে, ইসকনের মতো একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে। এ নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বিশেষ করে বামেরা কিন্তু প্রশ্ন তুলছে। এই ক্ষেত্রে আপনি ধর্মীয় বামেদের কথা ছেড়ে দিন, কারণ বামেরা ধর্ম মানে না, তো এই নিয়ে তারা সুড়সুড়ি দিচ্ছে কেন? ইসকনটা সম্বন্ধে সবার ভালো করে জানতে বলবো, পড়াশোনা করতে হলো। সব সময় যদি হিন্দু হিন্দু করে কিছু মুসলমান না, সব সময় হিন্দু হিন্দু হিন্দু। ওই ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই যে কৃষ্ণ নামটা আছে বলে অ্যাক্সিডেন্ট মুসলমানের গা জ্বালা করছে। যে কেউ বলছে ডিম দেয়া হবে না, কিন্তু ইসকনের যে তারা ভালো করে জানে, ইসকন সপ্তাহে 2 দিন পনির দেবে। সবচেয়ে উন্নত মানের প্রোটিন হচ্ছে কি এই পনির। এখানে ইন্টারাপ্ট করছি, ডিমের থেকে কি পনির বা সয়াবিন এগুলো কি বেশি প্রোটিন? আপনি একজন শিক্ষক, তাই তো বলে যে সয়াবিনে অনেক বেশি প্রোটিন, এবং এতে আমাদের পনিরে অনেক বেশি প্রোটিন, এবং যদি দেশি ডিম হয় তাহলে আলাদা কথা, সেখানে কিন্তু এটা তো দেশি ডিম না, পোলট্রি ডিম। এবং এই যে প্রান্তিক ছেলেমেয়েরা অনেকেই তারা কিন্তু এই সয়াবিন জিনিসটা
অনেকেই হচ্ছে কি হয়তো বা তাদের সম্মানকে কেবল চোখে দেখেনি, অনেকে হয়তো খাওয়ার ইচ্ছে হয়, সোয়াবিন বলছি, এই যে পনির, তারা তো অন্তত সেইটা খেতে পারবে। উন্নত মানের প্রোটিন, উন্নত মানের খাবার পনির পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সবাই জানে, সেটা তাদের পাতে যাবে। আর সপ্তাহে একদিন ফ্রাইড রাইস, যেটা প্রান্তিক ছেলেমেয়েরা কোনোদিনই ভাবতেই পারেনি যে ফ্রাইড রাইস দেবে, এবং একদিন মিষ্টি দেবে। তাহলে এই গ্রামীণ ছেলেমেয়েরা তারা মিষ্টি দেখে কিন্তু মিষ্টি খেতে পারে না, পয়সার অভাব। তাহলে এই জিনিসগুলো তো সেখানে দেবে। ডিম তো বাড়ি খায়, ডিম তো বাড়িতে খেতে পারে, তাহলে হঠাৎ এই ডিমের কথা এক শ্রেণী তুলছে, আমি তো বুঝি না। এবং যে স্কুলগুলোতে এই যে খাদ্য দেওয়া হতো, সেই খাদ্যে ফুড পয়জন হতো, মানে নোংরা পরিবেশে বেশ কিছু স্কুল সেগুলো হতো। ইসকন 650টা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খাবার দেয়, সে খাবার মানে গুণে অত্যধিক উন্নত, এটা সবাইকে স্বীকার করতে হবে। এখন এদের প্রশ্ন যে ওখানে কৃষ্ণ আছে, সব কাজে কিছু মুসলমান না হিন্দুদের হয়েছে হিন্দু হিন্দু হিন্দু, তাহলে আমার প্রশ্ন ওখানে যখন কৃষ্ণ আছে, তাহলে যদি কৃষ্ণ টি স্টল হয় সেখানে চা খাবেন না, তাই না? সেখানে চা খাওয়া নিষিদ্ধ। তো যদি বাসে ওঠে তাহলে জিজ্ঞেস করবেন যে ড্রাইভারটা হিন্দু না মুসলমান, যদি হিন্দু হয় তাহলে ওখানে নেমে আসবেন। এটাই তো কিছু মুসলমানের করা উচিত। শিশুদের শিক্ষা দিচ্ছে, তাদের খাবার দিচ্ছে, সেখানে আবার হিন্দু মুসলমান, আমি তো ভাবতেই পাচ্ছি না সেখানে হিন্দু মুসলমান কি করে হয়। যেই বললাম না, সব কাজে এক শ্রেণীর মুসলমান, তারা এই গুলিয়ে দেবে। আর গুলিয়ে দিলে যখন এই সরকার কোনো স্টেপ নেবে, তখন বলে দেখো মুসলমানদের উপরে স্টেপ নিচ্ছে। ইসকনের খাবার খাবো, অসুবিধা কি? সেই খাবারে কি লেখা আছে হিন্দু? তারা কি কাঁকড়া দিচ্ছে নাকি, না কচ্ছপ দিচ্ছে যে তাহলে আমার খাওয়া যাবে না? খাবার তো খাবার, এবং শুদ্ধ শুদ্ধ। এবং এখানে যদি কোনো মুসলমান রান্নি সে রান্না করছে, তাহলে হিন্দুরা খাচ্ছে, তো স্কুলে হিন্দুরা খাচ্ছে, তখন হিন্দু ভাইদের অসুবিধা হয় না? তখন তারা বলতে পারে তো, এই মুসলমান রান্না করছে আমি খাবো না। তাহলে সেখানে রান্না করছে, উন্নত মানের কোয়ালিটি রান্না করছে, শিশুদের একেবারে সুস্বাস্থ্যের প্রতীক কিন্তু এই ইসকনের খাবার। এবং খিচুড়ি একদিন দেবে, যে আর মানে বিভিন্ন মিক্সড ভেজ দেবে, যেটা একটা সবজি করছে গ্রামে, অনেক রকমের সবজি দিয়ে। তাহলে এই যে খিচুড়ি, এরা সরস্বতী পুজোর সময় খায়, কেউ বর্ষা হলে খায়। তাহলে সরস্বতী পুজোর সময় মুসলমান, হিন্দু মুসলমান তারা কি খিচুড়ি খায়, অসুবিধা তখন হয় না। ইসকন দিচ্ছে বলে ওই কৃষ্ণ নাম লেখা আছে, সবাই কি মুসলমান হয়ে যায়, হিন্দু হয়ে যাবে নাকি? এই যে ধর্মীয় প্রচন্ড গোড়ামি, সমস্ত জায়গায় ইসলাম ইসলাম ইসলাম, মুসলমান মুসলমান মুসলমান, এক শ্রেণীর মুসলমান কিন্তু এটাই বারবারই করে। অর্থাৎ আধুনিক শিক্ষা থেকে দূরে সরিয়ে নিয়ে এসে তাদেরকে শুধু ইসলামিক শিক্ষার মধ্যে রেখে দিয়ে না, তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে দেখছি আমরা যে সুরাবর্তী অ্যাভিনিউ যে রোডটা, সেখানে নামকরণ মানে পরিবর্তন করে রাখা হবে গোপাল মুখার্জির নামে, সে নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। বামেরা এখানে আমার একটা বড় প্রশ্ন, যে রোডে কিছু যায় আসে না, ওই রোডটা কেউ চেঞ্জ করতে পারবে না, সবাই বলবে কিন্তু সুরাবর্তী রোড। এবং রোডের থেকে রোডের যদি উন্নয়ন করা যায়, গাছপালা লাগানো যায়, সেটা কিন্তু মানুষের বেশি চোখে পড়বে। এতদিন তো তার ওই সুরাবর্তী রোডের উপর হেঁটে গেছে, হেঁটে এসছে, তাহলে সেখানে যেমন ধরুন টালিগঞ্জ মেট্রো তুলে দিয়ে উত্তম কুমার করা আছে, কেউ কিন্তু বলেন আমি উত্তম কুমারে যাচ্ছি, সবাই কি বলে আমি টালিগঞ্জে যাচ্ছি, আমি টালিগঞ্জে যাচ্ছি। সুতরাং যেটা আছে না সেটা থাকবে, ও যতই সুরাবর্তী তুলে দিলেও কিন্তু মানুষের মনে থাকবে আমি সুরাবর্তী রোডে যাব, এটা একদম পরিষ্কার। সুতরাং এই দিক থেকে আমি ঠিক মেনে নিতে পারলাম না। তাহলে আমি বলবো জঙ্গিপুরের নামটা চেঞ্জ করতে হবে। জঙ্গি হচ্ছে, জঙ্গি মানে তো মুসলমান মনে হয়, তাহলে জঙ্গিপুরটা তুলে দিতে হবে, স্বাভাবিক। জঙ্গি মানে তো স্যার একদিকে হচ্ছে যে যারা যোদ্ধা, তাদেরকেও তো বলা হয় জঙ্গি। যোদ্ধা কি করে বলবো? জঙ্গিদের যারা হত্যা করে এই করে তারা হচ্ছে কে আমাদের ভারতীয় যোদ্ধা। জঙ্গি মানে কোনো দিনের জন্য জঙ্গি আমরা ভাবি না যে জঙ্গি করলে যোদ্ধা। আমরা কি বলি, এই জঙ্গি আক্রমণ করেছে আমাদের কাশ্মীরে, এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রে মুসলমানকে মানে ইয়ে করে আর কি, মুসলমান যেন মনে হয় মুসলমান জঙ্গি, তাহলে জঙ্গিপুরের নাম তুলে দেওয়াই উচিত। সুতরাং রাস্তায় নাম চেঞ্জ করা নিয়ে কিন্তু আমার খুব বেশি সাপোর্ট নেই।
মানে রাস্তার পরিকাঠামো চেঞ্জ করুক, রাস্তার সৌন্দর্যন করুক, এটাই যথেষ্ট। অন্যদিকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ কোটি টাকার তথ্য পেয়েছে সিবিআই। কি বলবেন এই নিয়ে, এই এ বিষয়ে? তো শুধু কম পেয়েছে, কয়েক হাজার লক্ষ কোটি টাকা ওর ব্যাংকে আছে। যে মানে বাংলা মদ 100 টাকা দাম, সেখান থেকে 10 টাকা করে নিত, যারা বয়স্ক মহিলা গ্রাম থেকে এসে সবজি বিক্রি করতো তাদের কাছ থেকেও 50 টাকা করে নিত, ওর কাছে কিছু ভাগ চলে যেত। কোনো জায়গায় এই শয়তানটা, এই রাস্কেলটা, মানে এই মানে বাংলার দুশ্মন তথা দুঃশাসন, মানে এই কি বলবো, এর রক্তের ঠিক নেই। এর রক্ত হচ্ছে দূষিত রক্ত আছে। যেভাবে এই বাংলাটাকে শেষ করেছে না, তার পাশে সমিত, সে কত কি করেছে ও জানে না? তোমার আত্মসহায়ক সে কি করছে তুমি জানতে না? তাহলে তোদের অসুবিধা কোথায়? তোর জামিন নিচ্ছিস কেন? তার মানে ভয় আছে যে আমি সব তথ্য দিতে পারবো না। যে সুতরাং ও পালানোর ছক কষেছিল, কিন্তু সে আশায় ঘুরে বালি। সুতরাং ও জানে যে ওর মৃত্যু অবধারিত, মানে ওর জেল অবধারিত, আর জেলে ও এমনি পচে পচে মরে যাবে। ডাক্তার দেখানোর বাহানা করে বাহানা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মাননীয় বিচারপতির ধন্যবাদ, তিনি খুব ভালো কথা বলেছেন। ভারতবর্ষে আর কি চোখের হাসপাতাল নেই, এখানেই চিকিৎসা করা। তার মানে যে কোনো প্রকারে ও বাইরে পালিয়ে যাবে, টাকাগুলো এদিক ওদিক সব আছে, সেইগুলো নিয়ে এমন একটা জায়গায় যাবে যেখানে বন্দি প্রত্যার্পণ চুক্তি নেই, সেই দেশে গিয়ে ও থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাইপো আবেশ ব্যানার্জি, সে কিন্তু অভয়াকাণ্ডে জড়িত, এমনটাই উঠে আসছে তথ্যে। তো তার মা যখন বলছে, নিশ্চয়ই তার মার কাছে তথ্য আছে। যে সুতরাং বাড়ির ভাই, তারপরে ওই ভাইপো, সবাই কিন্তু এই কার্যে যুক্ত। তারা তো কিছু করে না, তারা খায় কি করে বলুন তো, তাদের চলে কি করে? সুতরাং নিশ্চিত যে পুরো ফ্যামিলিটাই বিভিন্ন কর্মের মধ্যে, কুকর্মের মধ্যে আছে, এবং তারা সবাই জড়িয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারকে বাঁচাতেই কি সেদিন তাহলে এত রাত অবধি মনিটরিং করে গেছে, রাত 2-3টে অবধি? ও এখনো চেষ্টা করছে। বহু আগে থেকে ওরই ইন্ধনে তো অভিষেক এতবার বেড়েছে না, ওরই ইন্ধনে ওর ভাই, ছোট ভাই, এইসব এরা তো এইসব করেছে। এটা তো একদম পরিষ্কার যে ওর ছকবাজি এখনো যায়নি, কিন্তু মানুষ মমতা ব্যানার্জিকে বুঝে গেছে। মমতা ব্যানার্জির আস্থা মানুষের মধ্যে আর নেই, এটা একেবারে নিশ্চিত।